আমাদের পাশের বাসার কালো মেয়েটিকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। যেমন পড়াশোনায় ভালো, তেমনি তার চরিত্র। মেয়েটির নাম অনামিকা। আমাদের সাথেই পড়ে, একই ভার্সিটিতে পড়ি আমরা। যদিও আমাদের বাসা পাশাপাশি, তবুও মেয়েটির সাথে আমার তেমন পরিচয় নেই। শুধু চিনি তাকে, তবে কখনো কথাও বলেনি। মেয়েটি ছেলেদের সাথে একদম কথা কম বলে। মাঝে মাঝে আম্মুর মুখে শুনেছি মেয়েটি নামাজ পড়ে, কোরআন পড়ে। আমাদের বাসা অনামিকাদের বাসার সামনাসামনি। আমার রুমের বারান্দায় গেলে অনামিকাদের বাসার সব কথাবার্তা শোনা যায়। জানালা খোলা থাকলে দেখাও যায়। সেদিন অনামিকার আব্বু রাগারাগি করছিলেন, আমি বারান্দা থেকে শুনছি। অনামিকা দেখতে কালো, বিয়ে দিতে পারছে না, সংসারের অমঙ্গল হচ্ছে অনামিকা ইত্যাদি বলে রাগারাগি করছিল। অনামিকা সহ্য করতে না পেরে ওদের বারান্দায় এলো, আর আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছি। দেখে চলে গেল অনামিকা। আমি যতদূর দেখলাম অনামিকা দুনয়ন শ্রুতে ভেজা। আমি বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না। ড্রয়িং রুমে যে সোফায় বসে টিভি দেখা শুরু করলাম। আর কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। আমি আবার অনেক ক্রিকেট প্রিয়, বিশেষ করে বাংলাদেশের কোনো ম্যাচ দেখা মিস করি না, আর সময় পেলে খেলতে যাই। আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি তাহসিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করছি। অনামিকাও আমাদের সাথে পড়াশোনা করে। আমার জানা মতে ওর কোনো ছেলে বন্ধু নেই। আজ অনামিকার সাথে ওর বাবা যে ব্যবহার করলেন তা দেখে সত্যিই আমার কষ্ট লাগছে। আচ্ছা, কালো হয়েছে বলে কি এটা ওর দোষ? যদি অনামিকার দোষ না হয়, তাহলে সবাই কেন দোষী বলে? আমি শুধু শুধু ভাবছি, আর না ভেবে আমি ক্রিকেট ম্যাচ দেখা শুরু করলাম। কিছুদিন পরের কথা, অনামিকাকে আজ ভার্সিটিতে দেখে অবাক হলাম। অনামিকা একটি ছেলের সাথে কথা বলছে আজ। ছেলেটি অনেক হ্যান্ডসাম, অনেক স্মার্ট। আমি যতদূর দেখছি, যাই হোক, ভালোই লাগছে। অন্তত একটা ছেলে বন্ধু হলো অনামিকা। কিছুটা হলেও একাকিত্ব কমবে। সেদিন ক্লাসে সবাই অনামিকাকে নিয়ে ট্রল করেছিল। আমি কিছু বলার আগে হ্যান্ডসাম ছেলেটি এসে জবাব দিল। আমার ভীষণ ভালোই লাগছিল। অনামিকার পাশে দাঁড়ানোর মতো কেউ একজন আছে এখন। ক্যাম্পাসের ছেলেরা যখন সুন্দরী মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল, তখন ছেলেটি ব্যস্ত অনামিকাকে নিয়ে। দুজনের একসাথে চলাফেরা দেখে সবাই অবাক হয়ে যেত। অনামিকা পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল, ছেলেটিকেও অনেক সাহায্য করছিল। ছেলেটির সম্পর্ক আমার জানার আগ্রহ হলো। যতদূর জানতে পারলাম, ছেলেটির নাম নেহাল। অনেক বড় লোকের ছেলে। ছেলেটি অনামিকার সাথে চলাফেরা করে, তা দেখে অনেক মেয়ে হিংসা হয়। অনেকে এটা নিয়ে ট্রল করে। আমার নিজের চোখে দেখা। কিছুদিনের মধ্যে অনামিকা ও নেহালের মধ্যে একটা কঠিন সম্পর্ক গড়ে ওঠে। কেউ কাউকে না দেখলে একটি দিন, একটি মুহূর্ত থাকতে পারে না। কেউ কেউ ভেবেছিল অনামিকা ও নেহালের মধ্যে হয়তো কিছু আছে, তবে সবার ধারণার ভুল ছিল। অনামিকা ও নেহাল শুধুই বন্ধু ছিল। তবে একটি ছেলে এবং একটি মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। অনামিকা আর নেহালের মধ্যেও তার ব্যতিক্রম হলো না। সেদিন অনামিকা একটু সেজেছিল। সবাই অবাক দৃষ্টিতে অনামিকাকে দেখছিল। অনামিকা ও নেহাল আলাদাভাবে কথা বলছে। অনামিকা অনেক খুশি, তবে সেই খুশি বেশিক্ষণ রইল না। অনামিকা নেহালকে ভালোবেসে ফেলেছে। অনেকদিন যাবৎ ভালোবাসে। এতদিন বলার সাহস হয়নি, তবে অনামিকা আর দেরি করতে চায় না। যদি নেহালকে অন্য কেউ ভালোবেসে আপন করে নেয়, তাই আজ অনামিকা সিদ্ধান্ত নিয়েছে নেহালকে প্রপোজ করার। কিছুক্ষণ পর একটা থাপ্পড়ের শব্দে ক্যাম্পাসে সবার কানে ভেসে উঠল, নেহাল থাপ্পড় দিয়েছে অনামিকাকে। এবং নেহাল বলল, কি ভেবেছিস তুই? তোর সাথে বন্ধুত্ব করেছি বলে তোর আশাটা আরও বেড়ে গিয়েছে? নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? বড় লোকের ছেলে দেখলে হুঁশ থাকে না, তাই না? তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? আমাকে প্রপোজ করার আগে একটিবার হলেও তোর নিজের চেহারা আয়নায় দেখা উচিত ছিল। নেক্সট টাইম কখনো আমার সামনে যেন না দেখি। নেহাল কথাগুলো বলে ক্যাম্পাস থেকে চলে গেল। অনামিকা ভীষণ কান্না করছে। সবাই অনামিকা নিয়ে ট্রল করছে। অনামিকাকে সান্ত্বনা দেওয়ারও মতো কেউ নেই। তখনও কান্না করছে অনামিকা। ভার্সিটি থেকে চলে গেল অনামিকা। এরপর অনেক দিন ভার্সিটিতে দেখা যায়নি অনামিকাকে।
নেহাল একটিবার ভুল করেও মনে করেনি অনামিকাকে। সেদিন নেহালকে দেখলাম একটা সুন্দরী মেয়েকে নিয়ে ঘুরতে। নেহাল হয়তো খুব ভালোই আছে, তবে অনামিকা দেখা যায় না কোথাও। সেদিন বারান্দায় বসে ফেসবুকিং করছে। কিছুক্ষণ পর অনামিকাদের বারান্দায় আসলো। আমি তাকাতে অনামিকা চোখ সরিয়ে নিল, হয়তো লজ্জা পেল। তবে আজ বারান্দা থেকে চলে গেল না অনামিকা। বারান্দায় বসে আছে অনামিকা। আমি মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছি অনামিকার দিকে। অনেক মায়া লাগছে অনামিকার জন্য। কখনো কারো প্রেমে পড়িনি আমি, তাই আমার অতি ভাগ্যতাও নেই। ভালোবাসা হয়তো এমনই, একজন ভালোবেসে কষ্ট পায়, অন্যজন দিব্যি সুখে থাকে। আচ্ছা, চেহারা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? আচ্ছা, আমি কি অনামিকা নিয়ে বেশি ভাবছি? মেয়েটির অনেক বেশি কষ্ট, কেউ বুঝতে চেষ্টা করে না অনামিকাকে। সেদিন সব লজ্জা ছেড়ে ভার্সিটিতে গিয়েছে অনামিকা। আজ অনেক বদলে গিয়েছে অনামিকা। আজ হয়তো অনামিকা বুঝে গিয়েছে রূপ ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আজ অনামিকা কারোর সাথে মিশে না, তবে ক্লাসের সেরা ছাত্রী হচ্ছে অনামিকা। দিন যাচ্ছে অনামিকা যেন আরো বেশি মেধাবী হচ্ছে। অনামিকা দেখতে কালো, তবে চেহারাটা মায়ায় ঘেরা। তাকালে এক প্রকার তৃপ্তি পাওয়া যায়। তবে অন্য কারো কথা আমার জানা নেই। আমি অনামিকার দিকে তাকালে তৃপ্তি পাই। কিছুদিন পরের কথা, আমি আর বন্ধু মামুন চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ মামুন বলে উঠলো, আচ্ছা দোস্ত, তোর ক্রাশ কে? আমি বললাম অনামিকা। বন্ধু মামুন হেসে দিল। আমি অবাক হয়ে মামুনের দিকে তাকালাম। মামুনের হাসার কারণ জিজ্ঞেস করলাম। মামুন জবাবে বলল, কাইল্লা মেয়ে তোর ক্রাশ। মামুনের কথায় আমার ভীষণ রাগ হলো। মামুন হয়তো বুঝতে পারলো, তাই আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দোস্ত মজা করলাম। মেয়েটি কালো হলেও অনেক গুণ আছে, তবে ভার্সিটি সবাই ট্রল করে, এটা সহ্য করার মতো নয়। আচ্ছা দোস্ত, চেহারা সুন্দর হওয়াটা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? সবার মন তো তোর মনের মতো নয়। বর্তমানে ছেলেরা প্রেম করে রূপ দেখে, আর মেয়েরা প্রেম করে টাকা দেখে। তোর কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। শতকরা 90% রিলেশন হয় রূপ এবং টাকা দেখে। তবে এটাও সত্যি, সবাই একরকম নয়। অনামিকা কিন্তু অনেক কিছু সহ্য করে আজ এই রূপ বলে অনামিকা অবহেলিত। দোস্ত, আচ্ছা দোস্ত, অনামিকাকে আমার সাথে কেমন লাগবে? দুজনকে একসাথে দাঁড়া করিয়ে দেখা লাগবে দোস্ত। দোস্ত, আমি সিরিয়াস। খারাপ লাগবে না? আমি অনামিকার সাথে প্রেম করবো এবং অনামিকাকেই বউ করব। সবই ঠিক আছে দোস্ত, তবে অনামিকা তো কারোর সাথে কথাই বলে না, রাজি হবে বলে মনে হয় না। আচ্ছা, কি করা যায়? দোস্ত, তুই একটা ফেক ফেসবুক আইডি খোল। আমি ওর বান্ধবীর থেকে অনামিকার আইডির লিঙ্ক এনে দিব। ধন্যবাদ দোস্ত। যেই কথা সেই কাজ। একটা ফেসবুক আইডি খুলে ফেললাম। আইডির নাম দিলাম ভালোবাসার কাঙ্গাল। বন্ধু মামুন আইডির লিঙ্ক এনে দিল। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম অনামিকাকে। 3 দিন হয়ে গেল, এখনও অনামিকা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। আমি বাধ্য হয়ে মেসেজ করে অ্যাকসেপ্ট করতে বললাম জরুরি কথা আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কি করেন? পড়তেছিলাম। আপনি? শুয়ে আছে। আপনি কি সারাক্ষণ পড়েন? পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, আমাকে পড়াবেন? আমি ছেলেদের প্রাইভেট পড়াই না। আমাকে পড়ানো যায় না? আপনি আবার আমার কে হন যে আপনাকে পড়াতেই হবে? আপনি যা হতে বলবেন। কিছু হওয়া লাগবে না, আমাকে আমার ভীষণ ভালো লাগে। মাথা ঠিক আছে? আপনি কাকে ভেবে কাকে কি বলছেন? আপনি অনামিকা নন। আমি অনামিকা, তবে আপনি হয়তো অন্য অনামিকাকে ভেবে আমাকে এসব কথা বলছেন। না, আমি আপনাকেই বলছি। আমি দেখতে অনেক কালো। আমি জানি আপনি দেখতে কালো, তবে আপনি হয়তো জানেন না আপনার চেহারা অনেক মায়াবী। জানেন, সত্যি বলছি, আমি অফলাইন হয়ে গেলাম। অনামিকার জন্য আমার মায়া লাগে।
তবে জীবনসঙ্গী করার ক্ষেত্রে আমার মন বেশি আগ্রহ নয়। বন্ধু মামুনের সাথে বলেছিলাম ঠিক, তখন হয়তো আবেগ কাজ করেছিল আমার মনে। তবে বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম একটা কালো মেয়ের সাথে সারা জীবন কিভাবে থাকবো। তবে আমার অনামিকার জন্য ইদানিং আমার মায়া খুব বেশি বেড়ে গিয়েছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, অনামিকাকে নিয়ে আমি কেন ভাবছি? থাকুক না অনামিকা অনামিকার মতো, তাতে আমার কি। তবে জানি না কেন অনামিকার মুখটি বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি সত্যি ভাবতে চাই না অনামিকাকে নিয়ে। ভাবনাগুলো আমাকে ফুরে ফুরে খাচ্ছিল। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আম্মুর কাছে চলে গেলাম। আচ্ছা আম্মু, একটা কালো মেয়েকে আমার সাথে কেমন লাগবে? এটা আবার কেমন প্রশ্ন? আমার জানা জরুরি, তুমি উত্তর দাও। শোন, তোর জন্য আমি একটা মিষ্টি লাল টুকটুকে বউ আনবো। একদম রাজকন্যার মতো দেখতে হবে। আমার ছেলে তো রাজপুত্রের থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা মা, সবাই যদি সুন্দরী মেয়েকে জীবনসঙ্গী করতে চায়, তাহলে কালো মেয়েদের কি হবে? কালো মেয়েদের কি হবে তা জেনে তোর কাজ কি? মাথায় কিসের ভূত চাপছে তোর? এই নে পানি খা। আমি পানি খেয়ে বললাম, মা সবাই তো সুন্দরী মেয়েকে বিয়ে করে, আমি না হয় কালো মেয়েকেই বিয়ে করব। কিসের বিয়ে করছিস? আগে পড়াশোনা কর, তারপর লাল টুকটুকে বউ এনে দিব। এখন যা, মাথা ঠান্ডা কর। আমি রুমে যেয়ে বন্ধু মামুনকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো মামুন। দোস্ত, একটা কথা বল মন থেকে। কি কথা? দোস্ত, মন থেকে বল, অনামিকাকে আমার জীবনসঙ্গী করলে কেমন হয়? দোস্ত, সত্যি বলতে ওই মেয়ে তোর সাথে যায় না। এই যুগে সবাই সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। তাহলে তুই এরকম করছিস কেন? দোস্ত, কি হয়েছে তোর? দোস্ত, মেয়ের কি অভাব আছে? তোর মতো হ্যান্ডসাম ছেলের জন্য অনেক সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। তুই একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম কর, এসব কাল্লা মেয়ের কথা ভুলে যা। আচ্ছা দোস্ত, মেয়েটির জন্য আমার যেন কেমন কেমন লাগে, সেজন্যই বলতেছি। তুই সবসময় ওর কথা ভাবতে থাকিস, সেজন্যই এমন হয়। তুই ভুলেও ওর কথা মনে করবি না। নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখ। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। সেদিন রাত্রিবেলা চুপচাপ শুয়ে আছি। তখনও ভাবছি আমি কি করা যায়। অনামিকাকে কেন আমার এত মনে পড়ে, কেন মায়া লাগে অনামিকার জন্য, কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে অনামিকার ওই মায়ামী বুক। তবে কি সত্যিই আমি প্রেমে পড়েছি অনামিকার? কিছু প্রশ্নের উত্তর মিলছে না। ভাবনাগুলো আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ফেসবুকের ইনবক্স দেখতে অনামিকার মেসেজগুলো আমাকে অবাক করে দিল। অনামিকার মেসেজগুলো ছিল, কি ব্যাপার, অফলাইন হয়ে গেলেন? আচ্ছা, আমি কালো হয়েছি, এটা কি আমার দোষ? যদি আমার দোষ না হয়, তাহলে কেন সবসময় আমার কথা শুনতে হয়? কেন সবার হাসি ঠাট্টা নীরবে সহ্য করতে হয়? কেন সবাই ট্রল করে? জানি না আমার পাপ কি ছিল, তবে সত্যি আমার সহ্য করতে পারছি না আমি। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম আপনিও আমার সাথে মজা নিলেন? আমি আপনাকে চিনি না, তবে হয়তো আপনি আমার পরিচিত কেউ হবেন, সেজন্যই হয়তো মজা করছেন। তবে জানেন, আপনি যখন বলেছিলেন আমি মায়াবী, তখন আপনার প্রতি আমার আকর্ষণ হয়েছিল। কেন জানেন? আপনি প্রথম মায়াবী বলেছিলেন আমাকে। আমার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল, তবে এখন কষ্ট হচ্ছে। আপনার মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলাম, আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে, ভাগ্য সবার সহায় হয় না। আমি কালো, এটা কি আমার ব্যর্থতা, নাকি কোনো পাপ করেছিলাম, নাকি আপনার কোনো ক্ষতি করেছিলাম? কেন জানি না সবাই আমার উপর উঠে পড়ে লেগেছে। রাস্তায়, ভার্সিটিতে ট্রল করেও শান্তি পাননি আপনারা। বাসায় একটু শান্তিতে থাকি, এটাও হয়তো আপনাদের সহ্য হয় না। এজন্য ফেসবুকে ইনবক্সে এসে ট্রল করে মজা নেন। অনেক কিছু বলে ফেলেছি, এজন্য আমি দুঃখিত। পারলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনামিকার মেসেজগুলো পড়ে সত্যি
আমার চোখে জল এসে গিয়েছে, মনের অজান্তে আমার দুনয়নে অশ্রুর মেলা। আমি অফলাইন হয়ে গেলাম, ভাবছি কি করব আমি, কেন আমি অনামিকাকে কষ্ট দিলাম, কেন আমার মায়া হয় অনামিকার জন্য, কেন আমার ভাবনায় অনামিকার স্থান সব সময়, কেন আমার চোখের সামনে বেশি ওঠে অনামিকার ওই মায়াবী মুখ। প্রশ্নগুলোর উত্তর মিলছে না তখনও, তবুও ভাবছি আমি। ভাবনাগুলো পুরো পুরো খাচ্ছে আমায়, বুকে ভেতরটাও যেন কেমন কেমন করছে, এক প্রকার যন্ত্রণা হচ্ছে, বুকের ভেতর যেন পিঁপড়া হাঁটে। আমি আর ভাবতে চাচ্ছি না, তবুও ভাবনা আমার পিছু ছাড়ছে না। শুয়ে আছি এখনও, ফেসবুকিং করছি আমি, নিউজ ফিড দেখছি। কিছুক্ষণ পর অনামিকার একটি স্ট্যাটাস আমার সামনে আসলো। স্ট্যাটাসটি পড়তে শুরু করলাম। স্ট্যাটাসটি ছিল, জানি না আমি সবার কি ক্ষতি করেছি, আমি সবাই কেন আমাকে ট্রল করে। আচ্ছা, আমি কালো হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা তো একজনই, যারা সুন্দর সুন্দরী তাদেরকে আল্লাহ সৃষ্টি করিয়েছেন, আমাকেই তিনি সৃষ্টি করিয়েছেন। আচ্ছা, আমার মনের কি কোনো মূল্য নেই? এই জগতে কি রূপটাই আসল? আমাকে সবসময় অপমান করে কি লাভ আপনাদের? আমার খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে এড়িয়ে চলুন। আমাকে ছোট করা কি খুব বেশি প্রয়োজন আপনাদের? যখন আমি থাকি না, ভার্সিটিতে যাই না, তখন তো ট্রল করেন না, তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? যেদিন আমি থাকবো না সেদিন কাকে নিয়ে ট্রল করবেন? নতুন কোনো কালো মেয়েকে খুঁজে নেবেন? না ভাই না, আপনাদের যত ইচ্ছা আমাকে নিয়ে ট্রল করেন, অন্য কাউকে নিয়ে ট্রল করবেন না। এই কষ্টটা অনেকে নিতে পারবে না, এতে আত্মহত্যাও করতে পারে কেউ কেউ। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই, মরে গেলাম তো হেরে গেলাম, জবাব সময় মতো দিব, এখন নয়। অনামিকার স্ট্যাটাস পড়ে আমার ভেতরের যন্ত্রণাটা আরও বেড়ে গেল। কিছু ভালো লাগছে না আমার। আমি বোধহয় অনেক বেশি ভুল করেছি। তবে আমি অনামিকাকে কিভাবে বুঝাবো আমি অনামিকাকে নিয়ে ট্রল করার জন্য মেসেজ দিইনি। আমি চেয়েছিলাম অনামিকার কাছাকাছি যাওয়ার জন্য, তবে অনামিকা যে কালো, সবাই যে অনামিকাকে অপছন্দ করে, আমার ভেতরে যা আছে তা শুধুই অনামিকার জন্য মায়া, এর বেশি কিছু নয়। এরপর কিছুদিন চলে যায়, অনামিকার সাথে আমার কোনো সেট হয়নি। এখন খুব একটা ভাবিও না অনামিকাকে নিয়ে। কিছুদিন পরের কথা, অনামিকার সাথে এখনো আমার কখনো সরাসরি কথা হয়নি। সেদিন আমি আর অনামিকা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বাসার দিকে যাচ্ছি, পাশাপাশি হাঁটছি আমরা, কেউ কিছু বলছি না। মাঝে মাঝে অনামিকার দিকে আর চোখে তাকাচ্ছি, অনামিকা মাথা নিচু করে হাঁটছে। কিছুদিন যাওয়ার পর, আপনি একমাত্র ছেলে যে আমাকে নিয়ে ট্রল করেননি। আমাকে বলছেন? হ্যাঁ, আপনি ছাড়া এখানে কেউ নেই। আপনাকে দেখে ভদ্রই মনে হয়, তবে মাঝে মাঝে বারান্দায় আপনাকে দোয়া উড়াতে দেখি। কি বলেন? আপনি ধূমপান কেন করেন? না মানে আসলে এমনি করি। এটা ক্ষতি জানেন না? জানি, তবে এটা অভ্যাস হয়ে গেছে। ছেড়ে দেন, তা না হলে বউ ফিটাবে। আমি মুচকি হাসলাম, কিছু বললাম না। তখনও পাশাপাশি হাঁটছি আমরা, বাসার কাছাকাছি চলে আসলাম। অনামিকা বলল, আবার কখনো কথা হবে, ভালো থাকবেন। আপনিও। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম আমার অনেক বেশি, অনেক ভালো লাগে ঘুমাতে। আমার সাথে ঘুমিয়ে কেউ পারবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মনে হয় যদি কখনো ঘুমের প্রতিযোগিতা হয় আর আমি যদি অংশগ্রহণ করি, তাহলে প্রথম পুরস্কারটা আমিই পাবো। লম্বা একটা ঘুম দিলাম। বিকালবেলা আম্মু এসে ডাকা শুরু করলো। তেত ভালো লাগে না, কেন ভাবতে হবে আমাকে? ঘুমোচ্ছি আমি, তাহলে সমস্যা কোথায়? আম্মু ডেকে উঠালেন আমায়। আমি উঠে বসতে আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখে অনামিকা আমাদের বাসার বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরে সিগারেট টানছি। সিগারেট শেষ করে অনামিকাদের বারান্দার দিকে তাকিয়ে দেখি তখনও তাকিয়ে আছে অনামিকা। আজ অনামিকাকে খুব একটা কালো লাগছে না, চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছে।
আমার দিকে তাকিয়ে আছে অনামিকা, চুলগুলো এলোমেলো। দক্ষিণা বাতাসে সে অনামিকার চুল এসে অনামিকার মুখে পড়ছে। মাঝে মাঝে অনামিকা তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু ফেরে উঠছে না অনামিকা। অনামিকার প্রতি হয়ে গিয়েছে ভীষণ রকম মায়া। কেন জানি আমি পারলাম না বারান্দায় থেকে চলে আসতে। অনামিকার চোখে চোখ রেখে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি, আর আমি সে রাজ্যের রাজা ছিলাম। আমি রানী ছিল অনামিকা। মন্দ লাগছে না অনামিকাকে নিয়ে স্বপ্ন দেখতে। সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দর হয়, আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে। অনামিকার চেহারায় রয়েছে যে মায়া, তা অনেক সুন্দরী মেয়ের চেহারায়ও থাকে না বোধ হয়। আমার তো ইচ্ছে করে অনামিকার চেহারার দিকে তাকালে আমার তো ইচ্ছে করে 1000 বছর বাঁচতে। আমার ইচ্ছে করে অনামিকাকে নিয়ে কাব্য রচনা করতে। ইস, আমি যদি কবি হতাম তাহলে অনামিকাকে নিয়ে একটি কাব্য রচনা করতে পারতাম। তোমারই চোখে আমার চোখ তাকিয়ে আছে। আমি অপলক দৃষ্টিতে, সাথে তাকিয়ে আছো তুমি, চোখ রেখেছ আমারই চোখে। ভাবনার সাগরে হাবুডুবু খাচ্ছি আমি। বিকেল গনিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, সেদিকে নেই আমার খেয়াল। তখনও তাকিয়ে আছে অনামিকা, রেখেছে চোখ আমারই চোখে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি অনামিকার দিকে। পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য। পাশের মসজিদটিতে আজান হচ্ছে মাগরিবের। অনামিকা আর তাকিয়ে রইল না, চলে গেল অনামিকা। আমি তখনও বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করছি সন্ধ্যা। রাতে ফেসবুকও করছি, ফেক আইডি নয়, আমার রিয়েল আইডি। ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নামটি খুবই পরিচিত। আইডির নামটি হলো অনামিকা হুনু। এই যে অনামিকার আইডি। মেঘনা ছাইতেই বৃষ্টি, খুশিতে নাচতে ইচ্ছে করছে এক প্রকার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে মেসেঞ্জারের শব্দটি কানে ভেসে উঠল। হ্যালো নবাব সাহেব। জি বলেন রাজরানী। আমি রাজরানী নই, আমি একটা কাল্লা মেয়ে। আমিও নবাব নই। খবরদার, নিজেকে কাল্লা বলবা না। তোমার চেহারায় একটা আকর্ষণীয় বিষয় রয়েছে। কি আকর্ষণীয় বিষয় শুনি নবাব সাহেব? অনেক মায়াবী তোমার ওই মুখ। তাকালে তোমার ওই মায়াবী মুখের দিকে তাকালে 1000 বছর বাঁচতে ইচ্ছে করে তোমাকে নিয়ে আলাদা কোনো রাজ্যে, যে রাজ্যের রাজা হব আমি আর রানী হবে তুমি। আমি যদি হতাম কবি, তাহলে আমার কাব্যে থাকতে শুধুই তুমি। এর আগেও একজন মায়াবী বলে ট্রল করেছে, আপনিও কি ট্রল করছেন? না, সত্যি বলছি, বিশ্বাস করেন আমাকে প্লিজ। করলাম আপনাকে। অন্য সবার থেকে আলাদা মনে হয়, তাই বিশ্বাস করলাম। ধন্যবাদ। আচ্ছা, তুমি কিন্তু অনেক হ্যান্ডসাম ছেলে। এই পর্যন্ত কতগুলো প্রেম করেছিলে বলো তো? সে সৌভাগ্য হয়নি আমার। আপনি কয়টা করছেন? তুমি এত হ্যান্ডসাম হয়েও যদি না করতে পারো, তাহলে বলো আমি কাল্লা হয়ে কিভাবে করবো? আবার সরি, তোমাকে তুমি করে বলছি, তাই তুমি করে বলাটাই সুন্দর দেখায়। তাছাড়া আমি আর আপনি একসাথেই পড়ি। তাহলে আপনি বলছো কেন? তুমি করে বলো। আচ্ছা বলবো, এখনই বলো তুমি। আচ্ছা, ভালো থেকো, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। এভাবে চলতে থাকে আমার আর অনামিকার কথা বলা। প্রথমে আপনি থেকে তুমি করে বলা, এরপর বন্ধুত্ব হয় আমাদের। তবে আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতো। ভার্সিটিতে অনামিকা কখনো আমার সামনে আসতো না। অনামিকার জন্য যেন কেউ আমাকে নিয়ে ট্রল না করে, সেদিকে ছিল অনামিকার ব্যাপক খেয়াল। অনামিকার রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্ব অনলাইনে সীমাবদ্ধ থাকতে হবে, এবং আমি আর অনামিকা ছাড়া কেউ জানবে না। আমাকেও রাখতে হলো অনামিকার কথা। এভাবে আমার বন্ধু চলে 3 মাসেরও বেশি সময়। সেদিন রাত্রিবেলা আমি পড়তে বসেছি, এমন সময় আমাকে ফোন করলো অনামিকা। রিসিভ করতে বলে উঠল, অনলাইনে আসো। হ্যাঁ বলো দোস্ত। কি করতেছো? পড়তেছিলাম দোস্ত। তুমি? শুয়ে আছি। ডিস্টার্ব করলাম কি দোস্ত? না, কি বলো, বিরক্ত কেন করবা? কি বলবা বলো। কাল বিকেলে আমাকে সময় দিতে পারবা? আমরা এখনো একসাথে সময় কাটাইনি। কাল একটা রেস্টুরেন্টে চলো, কফি খেতে খেতে আড্ডা দিই। আচ্ছা, কোথায় আসতে হবে? সাদ্দাত রেস্টুরেন্টে চলে এসো। কয়টায়? ভার্সিটির ক্লাস শেষ করে। আচ্ছা, কাল দেখা হচ্ছে তাহলে। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফিজ।
আমি তাড়াতাড়ি পড়া শেষ করে খেয়ে রুমে বসে ভাবছি অনামিকা কি আমাকে ভালোবাসে? আসলে মেয়েটা কালো হলেও অনেক গুণ রয়েছে ওর মধ্যে। আমাকে ভালোভাবে পড়াশুনো করতে বাধ্য করেছে, সিগারেটও ছাড়তে বলে, তবুও রিকোয়েস্ট করে দিনে 3টা সিগারেট খায়। কেন যে অনামিকার কথা পেলতে পারি না। বেশিক্ষণ না ভেবে ঘুমিয়ে পড়লাম। কাল যে অনামিকার সাথে দেখা করার দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম। অনামিকার দেখা নেই। আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম। অনামিকার দেখা নেই। ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় অনামিকার দেখা নেই। তখনও চিন্তিত আমি, তবে কি দেখা হবে না অনামিকার সাথে? যতটা দ্রুত সম্ভব ভার্সিটিতে পৌঁছালাম। অনামিকার মায়াবী মুখখানা দেখলাম। অনেকটা আনন্দ লাগছে। তখনও তাকিয়ে আছি। অনামিকা মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছে। হাসিটা আমার হৃদয় ছুঁয়ে মনের গভীরে ভালোবাসার সৃষ্টি করছে। আমিও তাকিয়ে আছি ভালোবাসার দৃষ্টিতে অনামিকার দিকে। আজ অনামিকার চেহারাটা কালো লাগছে না, লাগছে শুধুই মায়াবী। অনামিকার চোখে দেখতে পাচ্ছি ভালোবাসার ডাক। আমিও প্রস্তুত অনামিকার ভালোবাসা গ্রহণ করতে। জানি না কি হবে, আজ কি বলবে অনামিকা। ভার্সিটির ক্লাস শেষ হতেই চলে গেলাম সাজ্জাদ রেস্টুরেন্টে। অপেক্ষা করছি আমি। তখনও দেখা নেই অনামিকার। কিছুক্ষণ অপেক্ষা করার পর যেন শেষ হলো অপেক্ষার প্রহর। অনামিকা আর আমি সাজ্জাদ রেস্টুরেন্টে বসে আছি সামনাসামনি। অনামিকার চোখে আমার চোখ আর আমার চোখে অনামিকার চোখ। এক প্রকার আনন্দ লাগছে। কতক্ষণ যে একে অপরের দিকে তাকিয়ে আছি তা বলতে পারবো না। ঘড়ি দেখার সময় পাইনি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটা মিষ্টি হাসিতে আমার ধ্যান ভাঙল। হ্যাঁ, অনামিকা মিষ্টি হাসি দিয়েছে। এই যে নবাব সাহেব। জি রানী সাহেবা, বলুন। আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? যতদিন বেঁচে থাকবো। দুষ্টু। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে তাহসিন। তোমাকে যে মায়াবী লাগছে সে খেয়াল আছে? তোমাকে একটা কথা অনেক দিন যাবৎ বলতে চাচ্ছি, পারছি না। আজ বলার জন্যই এখানে ডাকছি। আচ্ছা বলো। কিছুক্ষণ কিছু মনে করবে না তো? না, বলো। কথা দাও আমাদের সম্পর্কটা নষ্ট করবে না, আমাকে অপমান করবে না। আচ্ছা, কথা দিলাম। তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে পেতে চাই। আই লাভ ইউ। আমি মুচকি হাসছি। জানি আমি কালো বলে ফিরিয়ে দিবে, তবে রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্বটা নষ্ট করবে না প্লিজ। বোকা মেয়ে, আমিও তোমাকে পেতে চাই। সত্যি? অনামিকা উঠে আমাকে জড়িয়ে ধরল। অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে অনামিকা। অনামিকার চোখের দিকে তাকিয়ে দেখি দু চোখে অশ্রুর মেলা। কাঁদছো কেন? এটা সুখের কান্না তাহসিন। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি। এরপর দুজনেই রেস্টুরেন্টে খেয়ে রিক্সা করে বাসায় ফিরছি। একই রিক্সায় যাচ্ছি আমরা। আমার কাঁধে মাথা রাখছে অনামিকা। আমি অনামিকার কপালে আলতো করে কিস করলাম। অনামিকা আমার হাতে হাত রাখছে। অনুভূতিটা ভুলে যাওয়ার মতো নয়। বাসার কাছাকাছি যাওয়ার পর ফাঁকা জায়গায় রিক্সা থামাতে বলল অনামিকা। আমাকে নিয়ে একটা গলির চিপে নিয়ে গেল অনামিকা। আবারও শক্ত করে জড়িয়ে ধরল অনামিকা। ওর পাগলামিগুলো আমার ভীষণ ভালো লাগছে। আমাকে কখনো ছেড়ে যাবে না তো তাহসিন? আমি তোমাকে ভালোবেসে মরতে চাই। আমি আমার সব ভালোবাসা দিয়ে তোমাকে পেতে চাই তাহসিন। তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করছে না তাহসিন। বিকেলবেলা বারান্দায় এসো, তোমাকে দেখবো মন ভরে। বাসায় ফিরলাম। আজ আমার মনের অনুভূতি অন্যরকম। বাসায় ফিরতে আম্মু বলেই ফেললেন, কিরে তাহসিন, আজ তোকে কেমন যেন খুশি খুশি লাগছে। আমি আস্তে করে বললাম, কই। কথাটা কাটিয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকছে। আমি দুপুরের খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আম্মুকে চা দিতে বললাম। আম্মু চা দিতে আমি চলে গেলাম বারান্দায় যেয়ে দেখি অনামিকা আমাদের বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি চা খাচ্ছি, অনামিকা আমাকে দেখছে। আমিও তাকিয়ে আছি অনামিকার দিকে। দক্ষিণা বাতাসে অনামিকার চুলগুলো এলোমেলো,
কখনো কখনো চুলগুলো অনামিকার মুখে পড়ছে। অনামিকা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। আমি তাকিয়ে আছি অনামিকার দিকে, অনামিকাও তাকিয়ে আছে আমার দিকে। অনামিকা আমাকে ফেসবুকের ইনবক্স দেখতে বলল। আমি রুম থেকে মোবাইল নিয়ে এসে ফেসবুক ইনবক্সে অনামিকার মেসেজ দেখতে ব্যস্ত হয়ে গেলাম। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। আমারও। রাতে ব্যালকনিতে আসতে পারবে? কিভাবে? প্রথমে তুমি তোমার বাসার ব্যালকনিতে আসবে, তারপর লাফ দিয়ে আমার বাসার ব্যালকনিতে আসবে। আচ্ছা। রাত 12টার পর। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি রুমে চলে গেলাম, পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রুমে এসে দেখি 11টা বাজে। ফেসবুকিং করা শুরু করলাম। অনামিকা অফলাইন। অনামিকার নাম্বারে মেসেজ দিয়ে অনলাইন আনতে বললাম। কি করছো? পড়ছি। এখনো পড়ছো? ভালো। আমি ব্যালকনিতে আসতেছি, তুমি আসো। এখনো 1 ঘন্টা সময় আছে। না, এখনই। সবাই ঘুমালে আসবো। ওকে। আমি আমাদের ব্যালকনিতে চলে গেলাম। রাতের আকাশে অসংখ্য তারার মেলা, সাথে রয়েছে জ্যোৎস্না। জ্যোৎস্নার আলোতে বেশ ভালো লাগছে। পকেট থেকে সিগারেট বের করে সিগারেট জ্বালিয়ে টানছে আর জ্যোৎস্না দেখছি। এখনো দেখা নেই অনামিকার। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর অনামিকা আগমন। আমি অনামিকাদের ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিতে শুধু আমি আর অনামিকা। চারদিক অন্ধকার। জ্যোৎস্নার আলো ছাড়া আর কোনো আলো নেই। শুধু ডানে বামে বাসার লাইটগুলো জ্বলছে। জ্যোৎস্নার আলোতে অনামিকার মুখ দেখা যাচ্ছে। অনেক মায়াবী লাগছে। জড়িয়ে ধরল অনামিকা। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। প্রথমে কপালে কিস করলাম, তারপর গালে, ঠোঁটে করলাম। অনামিকার নিঃশ্বাস ঘন হয়ে গেল। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমিও চুপচাপ জড়িয়ে দৌড়িয়েছি। অনামিকা ফিসফিস করে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমিও জবাব দিলাম, কখনোই না। কথা দিতে হলো অনামিকাকে, কথা দিলাম। এভাবে রাত 2টো পর্যন্ত ব্যালকনিতে প্রেম করলাম আমরা। রোজ এভাবেই প্রেম করতাম আমরা। আমাদের রিলেশনের বয়স তখন প্রায় 1 বছর। তখন আমি অনেক পাল্টে গিয়েছি। সিগারেট খুব কম খাই। পড়াশোনায় বেশ মনোযোগী। তবে অনামিকার বারণ ছিল আমার আর ওর রিলেশনের কথা যেন কাউকে কখনো না বলি। সেদিন আম্মু আমাকে আর অনামিকাকে বারান্দায় চোখে চোখে প্রেম করতে দেখে ফেলেন। আম্মু শুধু বলেছিল, যা করছিস ভেবে করিস, মেয়েটি কালো, সারা জীবন থাকতে পারবি তো তার সাথে? আমি কিছু বললাম না। আম্মু মন্দ বলেনি। বিষয়টা নিয়ে আমিও খুবই চিন্তিত। পরের দিন বন্ধু মামুনের সাথে শেয়ার করলাম। প্রথমত মামুন রাগ করে বসলো যে এত বড় একটা বিষয় কিভাবে মামুনকে জানালাম না। তারপর ও আম্মুর সাথে একমত হলো। আমি কি করব, কিছু ভালো লাগছে না। ইদানিং আমারও খুব একটা ভালো লাগে না অনামিকাকে। বন্ধু মামুনকে জিজ্ঞেস করলাম অনামিকাকে ছেড়ে দেবো কিনা। জবাবে মামুন বলল, ছেড়ে দিলে তো তুই দোষী থাকবি। তার থেকে এমন কিছু কর যাতে ও তোকে ছাড়তে বাধ্য হয়। আমি বললাম, কি করা যায়? জবাবে মামুন বলল, তুই ওর শরীর ছেড়ে দেখ। যদি শরীর দেয় তাহলে একটু মজা নেবে। রোজ বিছানায় পেতে চাইলেই ও বাধ্য হবে তোকে ছেড়ে যেতে। আমি চিন্তিত হলাম। বাসায় ফিরেও চিন্তা করছি বিষয়টি নিয়ে। রাতের বেলা অনামিকা মেসেজ করলো, কেমন আছো? ভালো। তুমি? ভালো। কি করো? শুয়ে আছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তোমাকে আমি বিছানায় পেতে চাই। না মানে আমার খুব ইচ্ছে করে। কি বলছো তাহসিন? তুমি ঠিক আছো? তাছাড়া রোজ তো কাছে পাও, অনেক কিছুই করো। আমি তো কখনো না করিনি। শুধু ওই একটা কাজ বিয়ের পর করবে। একটু অপেক্ষা করো। আমাকে বিশ্বাস করো। করি। তবে এসব করতে হবে না, প্লিজ তাহসিন। আমার লাগবে, দিবে কিনা বলো। না প্লিজ, আমাকে মাফ করো। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আজকের পর আর কোনোদিন চাইবো না। তোকে মুক্তি দিয়ে দিলাম সারা জীবনের জন্য। আর কখনো আমি মেসেজ কল দেওয়ার চেষ্টাও করবে না। আজ এই মুহূর্তে এখানে সব শেষ। মেসেজটা দিয়ে ব্লক করে দিলাম অনামিকাকে। আমারও অনেকটা কষ্ট লাগছে। মন থেকে
চাইনি এসব, তবে একটা কালো মেয়ের সাথে যদি সারা জীবন না থাকতে পারি, সেজন্য বাধ্য হলাম সম্পর্কটা নষ্ট করতে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না আমার। রাত 2টা বাজে, তবুও ঘুম আসছে না। অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। মনে পড়ছে অনামিকার সাথে ঘটে যাওয়ার সকল স্মৃতি। ঘুমাতে পারছি না। আমি চলে গেলাম ব্যালকনিতে। হাত জ্যোৎস্নাও নেই, অন্ধকারে ব্যালকনিতে বসে সিগারেট টানছি, তবুও ভুলতে পারছি না স্মৃতিগুলো। রাত 2টো অবধি ব্যালকনিতে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। তখনও চোখের সামনে ভেসে উঠছে অনামিকার মায়াবী মুখ। মাথাটাও ব্যথা করছে। অনামিকাদের ব্যালকনির দিকে তাকিয়ে আছি, যে ব্যালকনিতে রোজ অনামিকার হাতে হাত রেখে জ্যোৎস্নার আলোতে অনামিকার মায়াবী মুখ দেখতাম। সেই ব্যালকনি আজ অন্ধকারে ভরা। চারদিকে কোনো আলো নেই, নেই অনামিকার উপস্থিতি। বেশিক্ষণ আর দাঁড়িয়ে রইলাম না ব্যালকনিতে, রুমে চলে আসলাম। শুয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। তবুও ঘুমানোর চেষ্টা করছি। বলতে পারছি না অনামিকার মায়াবী মুখ, ভাবতে চাইছি না আমি, তবুও ভাবনাগুলো আমার পিছু ছাড়ছে না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠে দেখি বেলা 12টা বাজে। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। আম্মু রুমে এসে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। কি হয়েছে জানতে চাইলেন। আমি কিছু না বলে খেতে চাইলাম। আম্মু আর কথা না বাড়িয়ে খাবার রেডি করলেন। আমি খেয়ে এসে বসে আছি রুমে। মোবাইল হাতে নিয়ে দেখলাম অনামিকা কোনো মেসেজ কল করেছে কিনা। দেখলাম একটি কলও আসেনি একটা মেসেজও। আমার বড্ড রাগ হলো অনামিকার উপর। রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম অনামিকা ফোন করে রিকোয়েস্ট করলে সম্পর্কটা আগের মতো করে নেব। আমি আম্মু ও মামুনের কোনো কথাই শুনবো না। কিন্তু অনামিকা তো আর আগের অনামিকা নেই, ভীষণ পাল্টে গিয়েছে। দিব্যি ভালো আছে। এখন তো মনে হচ্ছে আম্মু আর মামুন ঠিক ছিল। একে তো অনামিকা কালো, অন্যদিকে ওর মনটা আজও বুঝে উঠতে পারিনি আমি। আমাকে ছাড়া দিব্যি ভালো আছে অনামিকা। এই কারণের জন্য আমাকে ছেড়ে যেতে পারলো। আমাকে আরেকটিবার বুঝিয়ে বলার প্রয়োজন মনে করলো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি অনামিকাকে ভুলে যাব। যত কষ্টই হোক মনে রাখবো না আর ওই মায়াবী মুখ। ভুলে যাব অনামিকা নামটি, যে মেয়ের সামান্য কারণে আমাকে ছেড়ে যেতে পারে। সে কখনোই আমার জন্য পারফেক্ট ছিল না। প্রায় 3 মাস ভার্সিটিতে যায়নি, বারান্দায়ও যায়নি কখনো। শুধু রাতের বেলা ব্যালকনিতে যেয়ে একটু মনটা হালকা করতাম। বিকেলবেলা মাঝে মাঝে একটু বের হতাম, শুধু মনটা হালকা করার জন্য। আম্মু আমার পরিবর্তন দেখে বলেই ফেললেন, আচ্ছা বাবা, মেয়েটি কালো হোক, তুই পছন্দ করলে আমাদের আপত্তি নেই। তাছাড়া মেয়েটি ধার্মিকও। আমি আম্মুর কথার কোনো জবাব দিইনি। যতবার বলেছে আম্মু যতবার আমাকে বোঝানোর চেষ্টা করেছি, আমি বিষয়টি এড়িয়ে চলেছি। শুধু একটা কথাই ভাবতে থাকি, আমি কিভাবে অনামিকা এতটা পাল্টে গেল। গত 3 মাসে একটি মেসেজ কলও করার প্রয়োজন মনে করলো না। কখনো জানার চেষ্টা করলো না আমি কেমন আছি। কিভাবে পারলো অনামিকা এতটা পাষাণ হতে। সিদ্ধান্ত নিলাম আমিও আর মনে রাখবো না। গত 3 মাসে আমার বাবা মা ছাড়া যে মানুষটা আমার পাশে ছিল ও আমার বন্ধু মামুন। দেখা করলাম সেদিন বন্ধু মামুনের সাথে। সুনীল কাকার দোকানে চা খাচ্ছি আমি আর বন্ধু মামুন। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে বললাম, দোস্ত, অনামিকাকে ভুলে যাওয়ার জন্য কি করা যায়? নিজেকে ব্যস্ত রাখতে হবে। কীভাবে? পড়াশোনায়। তাছাড়া আরেকটা উপায় হলো নিউ রিলেশন কর। আমার দ্বারা হবে না। আর হবে, তুই জাস্ট টাইম পাস করবি। আচ্ছা। পরের দিন বিকেলবেলা আমি আর মামুন ঘুরতে বের হলাম। একটা মেয়েকে দেখলাম, আহা, ফিগারটা দেখে পাগল হবার অবস্থা, একেবারে আগুন মেয়েটা। বন্ধু মামুনকে বললাম, দোস্ত, এটা কেমন হবে টাইম পাস করার জন্য? বন্ধু মামুন আমার সাথে সহমত হলেন। মেয়েটির পেছনে লাগলাম। প্রায় মাসখানে ঘুরে রিলেশন করলাম। মেয়েটির নাম রিয়া, অসম্ভব সুন্দরী। যে কোনো ছেলে
প্রথম দেখেই প্রেমে পড়ে যাবে। যদিও আমি টাইম পাস করার জন্য প্রেম করেছিলাম, কিন্তু অভিনয় করতে করতে কখন যে গভীর হয়ে হাবুডুবু খাচ্ছি তা সঠিক বলতে পারবো না। ইদানিং রিয়ার সাথে কথা না বললে কষ্ট হয়। ভীষণ ইচ্ছে করে রিয়াকে দেখতে। বিকেলবেলা রিয়ার হাতে হাত রেখে না হাঁটলে যেন আমার দিনটাই অপূর্ণ থেকে যায়। তবে কিছু সমস্যাও আছে। রিয়ার পেছনে অনেক টাকা ব্যয় হয় আমার। মোবাইল রিচার্জ, শপিং করে দিতে হয় মাসে 2 বার। একটা মোবাইলও কিনে দিতে হয়েছে। আমার আর রিয়ার রিলেশনের বয়স যখন 3 মাসেরও বেশি, তখন একদিন হঠাৎ অনামিকার ফোন এলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আল্লাহ যেমন রাখছেন। আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কিছু জরুরি কথা বলার জন্য ফোন করেছি তাহসিন। জি বলুন। আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোমাকে অনেক বলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি যা চাইছো তাই হবে। আমি রাজি। প্লিজ সব কিছু আগের মতো করে নাও। এতদিন পর হঠাৎ, কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া এতদিন একটি ভালো জানার প্রয়োজন মনে করেননি কেমন আছি। আমি অনেক অপেক্ষা করেছি আপনার একটি ফোনের জন্য, কিন্তু আসেনি। আজ আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। আমার ভুল হয়েছে তাহসিন। আমি তোমার পা ধরে মাপ চাইতে রাজি আছি। আর হ্যাঁ, তুমি যা চাইবে তা পাবে, যতবার খুশি ততবার। তবুও প্লিজ আমাকে আগের মতো ভালোবাসা দাও তাহসিন। আজ সত্যি আমার কিছু করার নেই। আগে আপনার ভেবে দেখা উচিত ছিল। আমাকে ওই সব না দিলেও বুঝিয়ে বলতে পারতেন যে আমাকে এই কারণে ছেড়ে যেতে পারে। সে কি সত্যি আমাকে ভালোবাসে? আমার তো মনে হয় না সে আমাকে ভালোবাসে। আপনি কষ্ট পেয়েছেন কিনা জানি না, তবে আমি অনেক কেঁদেছি। লাভ হয়নি। একটিবারও আপনি আমার কাছে ফিরে আসার চেষ্টা করেননি। আমি সত্যি ক্ষমা চাই তোমার পা ধরে বলছি, হাত জোর করে বলছি, আমাকে গ্রহণ করো। দুঃখিত, আমার কিছু করার নেই। 3 মাস অপেক্ষা করেছি আমি। 3 মাস পর আপনাকে ভুলে যাওয়ার জন্য নতুন কাউকে খুঁজে নিয়েছি। সত্যি? ফোন কেটে দিলাম। অনামিকা যখন ফোন করেছিল তখন গভীর রাত। তবে ফোন কাটার পর অনেক খারাপ লাগছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। ব্যালকনিতে চলে গেলাম। আজও জ্যোৎস্না নেই। অন্ধকারে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া ওড়াচ্ছি। আর ভাবছি কি করব আমি। অনামিকাকেও বলতে পারছি না। রিয়াকেও ঠকানো উচিত হবে না। কাকে গ্রহণ করব, কাকে ফিরিয়ে দেব, কিছু মাথায় আসছে না। একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছে আর ভাবছি, এখন ওই ব্যস্ত শহরটাও নিস্তব্ধ হয়ে গিয়েছে। চারদিকে অন্ধকার। তারারাও জেগে নেই, জেগে আছি শুধু আমি। তখনও অন্ধকারে দাঁড়িয়ে ভাবনায় ব্যস্ত আমি। অন্ধকারে দাঁড়িয়ে আছি এখনো। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে। তারারাও জেগে নেই, জেগে নেই জ্যোৎস্না। তখনও ভাবনায় হাবুডুবু খাচ্ছি আমি। জানি না কি করব আমি। কে আমার জন্য পারফেক্ট এখনো জানি না। প্রশ্নগুলো আমার পিছু ছাড়ছে না। আমিও ভাবনায় ব্যস্ত। অন্ধকার আকাশে তাকিয়ে আছি। বড্ড মিস করছি রাতের আকাশের তারার মেলা। মিস করছি আমি ওই জ্যোৎস্নার আলো। মিস করছি আমি খুব অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো। ভাবতে ভাবতে কখন যে 2টা বেজে গিয়েছে সেদিকে আমার খেয়াল নেই। ব্যালকনিতে আর রইলাম না, চলে গেলাম রুমে। ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আসছে না। যদি অনামিকার জন্য আমার মায়া হয়, তবে রিয়াকে ঠকানো কি উচিত হবে? অনামিকার অবহেলার জন্যই তো রিয়ার সাথে আমার সম্পর্কে জড়াতে হলো। রিয়াকে আমার ভালো লাগে না, ভালো লাগে রিয়ার রূপ, আর অনামিকার রূপ না থাকলে অনামিকার মনটা খুব ভালো। অনামিকার চেহারার দিকে তাকালে অনেক মায়া লাগে। আমি অনামিকার চোখে দেখতে ভালোবাসা, অনামিকার চোখে দেখতে পাই বিশ্বাস, দেখতে পাই অনামিকার চোখে বেঁচে থাকার কারণ। তবে একটা কালো মেয়ের সাথে কি সারা জীবন থাকা সম্ভব? বর্তমানে সবাই সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে, সেখানে আমার হবে কি না কালো, ভাবতেই কষ্ট লাগে। তবে আমি অনামিকাকে ভুলতে পারি না। অনামিকা 3টা মাস আমায় কাঁদিয়েছে,
আমি কি ভুলে যাব সেসব? না, কখনোই না। নির্ঘুম রাতে আমি এসব ভেবে চলেছি। শেষবার যখন ঘড়ি দেখেছিলাম তখন রাত্রি 4টা বাজে। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। ঘুম থেকে উঠেই দেখি বেলা 2টো বাজে। ফ্রেশ হয়ে খেয়ে বিকেলবেলা ঘুরতে বের হলাম। সারা দিন রিয়া একটিবারও ফোন করেনি। সত্যি বলতে আমার ভাগ্যটাই খারাপ। ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলাই আমার প্রাপ্য। আর অপেক্ষা করতে পারলাম না। রিয়াকে ফোন করলাম। রিয়ার ফোন ওয়েটিং। বিকেল থেকে সন্ধ্যা অবধি চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। সন্ধ্যাবেলা মন ভরা দুঃখ নিয়ে বাসায় ফিরলাম আমি। আজ পড়তে বসলাম না। মনটাই যেখানে ভালো না সেখানে কিসের পড়াশোনা। বাসার সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমি রুমে এসে শুয়ে পড়লাম। রাত 10টার দিকে আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকলেন। রাতের খাবার খেয়ে ব্যালকনিতে চলে গেলাম। চারদিকে অন্ধকার। আমার এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইল। সিগারেট টানছে, রিয়াকে ফোন করছে। রিয়ার ফোন এখন ওয়েটিং। রাত 12টা অবধি ফোন করলাম, শুধু ওয়েটিং। আমি একটার পর একটা সিগারেট জ্বালিয়ে টানছি। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। রিয়ার দেখা নেই। ফোনেও পাওয়া যায় না রিয়াকে। এদিকে সেদিনের পর অনামিকা আমাকে আর একটিবারও ফোন করেনি। আবারও খুব একা হয়ে গেলাম। হাতে সিগারেট ছাড়া কাউকে পাশে পাই না। সিগারেট জানে শুধু আমার মন খারাপের কারণ। এদিকে পড়াশোনার 12টা, পড়তে বসি না, ভার্সিটিতেও যাই না। বাবা সারাদিন অফিসে থাকে। আমার সম্পর্কে কিছু জানে না। শুধু রাতে খাবার টেবিলে দেখা হয় বাবার সাথে। আর মা মিথ্যে বলে আশা যে বাঁচিয়ে নেন যে আমি পড়াশোনা করছি। আম্মু সব জানে আমার ব্যাপারে। আম্মুর উত্তম সিদ্ধান্তটি হলো বিয়ে কর, তাহলে সব ঠিক হয়ে যাবে, একাকিত্ব কমবে। তবে আমি কি করব কিছু মাথায় আসে না। প্রায় 1 সপ্তাহ পর বন্ধু মামুন আমাকে নিয়ে পার্কে ঘুরতে গেল আমার মন ভালো করার জন্য। তবে সেখানে যে আমার মন কতটা খারাপ হয়েছে তা বাসায় প্রকাশ করার মতো নয়। পার্কে যেয়ে দেখি রিয়া অন্য একটি ছেলের হাতে হাত রেখে হাঁটছে। আমি দূর থেকে দেখছি। কিছুক্ষণ পর রিয়াকে জড়িয়ে ধরল ছেলেটি। কি নির্লজ্জ রে ভাবা। পার্কের মধ্যেই তাদের কিস বিনিময় শুরু। আমি আর সহ্য করতে পারছি না। বন্ধু মামুনকে বললাম, আমাদের বন্ধু বান্ধব সবাইকে খবর দে। আমাদের ফোলাফ্যান সব আসলো। রিয়া ছেলেটি তখনও জমিয়ে প্রেম করছে। আমি সামনে গেলাম। আমাকে দেখে রিয়া অবাক হয়ে বলল, তুমি? তোর প্রেম কাহিনী দেখতে আসলাম। রিয়া উনিকে? আমার খালাতো ভাই। কিরে মিথ্যে বলস কেন? সত্যিটা বল। আগে ছিলাম তোর জামাই, বর্তমান আমি তোর ধুলাভাই। কি বলছেন ভাই? রিয়ার সাথে আমার ছবি দেখিয়ে বললাম, দেখ ভাই, এই ছবি দেখে কি মনে হয় তোর ভাই বোনের সম্পর্ক? ছেলেটি চুপ করে আছে, কিছু বলছে না। রিয়াও আমার দিকে তাকিয়ে আছে চুপচাপ। ভাই শোন, তোর সাথে আমার কোনো ঝামেলা নাই, তুই সরে যা। মেয়েটিকে শিক্ষা দিতে দে। তুই যে ওর হাতে মোবাইল দেখছিস, ওটাও আমার টাকায় কেনা। যে কাপড় পরে আছে সেগুলো আমার কিনে দেওয়া। শুন ভাই, যে মেয়ে আমার থেকে সব কিছু নিয়ে তোর হাতে হাত রেখে ঘুরতে পারে, সে মেয়ে যে তোকে কখনো ছেড়ে যাবে না, তোর সাথে এরকম করবে না, তার গ্যারান্টি কি? ভাই একদম ঠিক বলছেন। তাহলে সরে যা, তোর সাথে আমার ঝামেলা নেই। আমার বন্ধু বান্ধবদের দেখিয়ে বললাম, দেখছিস কতজন? তোরা একটা করে করে কিল ঘুষি দিলেও তুই শেষ। তাছাড়া তোর সাথে কোনো ঝামেলা নেই, এখান থেকে চলে যা। আমাকে আরেকটা প্রশ্ন করবি তো গায়ের রগে খাবি। ছেলেটি কিছু না বলে চলে গেল। আমি বুঝতে পারছি ছেলেটির কষ্ট, তবে কিছু করার নেই। এরকম প্রেমিকা নামক বিশ্বাসের কারণে নষ্ট হয়ে যায় হাজারো ছেলের জীবন। এবার কোথায় ফেলাবি? ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। একটা সুযোগ দাও, আমি মন থেকে তোমাকেই ভালোবাসবো। হা, ভালোবাসা? তোর মুখে এই পবিত্র নামটি মানায় না। চুপ করে আছে রিয়া। শুন, একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। তুই হয়তো মিথ্যে অভিনয় করেছিস। আমার কথা ছেড়ে দিলাম। ওই ছেলেটি হয়তো মন থেকে ভালোবেসেছিল, কিন্তু বিনিময়ে সে পেল প্রতারণা। তোর হয়তো কারো ভালোবাসার প্রয়োজন নেই, প্রয়োজন টাকা পয়সা।
কিন্তু ওই ছেলেটি হয়তো টাকা পয়সার বিনিময়ে হলেও ভালোবাসা পেতে চেয়েছিল। আফসোস, টাকা পয়সার বিনিময়ে সব পাওয়া গেলেও হয়তো ভালোবাসাটা পাওয়া যায় না। আজ ছেলেটি কি করবে জানিস? সিগারেট ধরবে, নয়তো অন্য কোনো নেশা করবে। অনেকে এরকম কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে। আর তোর মতো মেয়েরা কি করে? নতুন কাউকে খুঁজতে ব্যস্ত। তবে সব মেয়ে একরকম নয় সব ছেলেও। আচ্ছা, একটা আবার ভেবে দেখতো, আজ তুই যদি ছেলে থাকতি আর ছেলেটি যদি মেয়ে হতো, এরকম ঘটনা ঘটলো, তোর কেমন লাগতো? মনে কর, তোর হাত খরচের টাকা বাঁচিয়ে প্রিয়জনকে কিছু গিফট করলি, নয়তো বা ফোনে কথা বলে আর তার বিনিময়ে উপহার হিসেবে পেলি প্রতারণা। কেমন লাগবে তোর? মনে কর, কাউকে ভালোবাসলি মন থেকে, সে তোকে নিয়ে বিছানায় গেল, তারপর তার ইচ্ছে পূরণ করার পর তোকে ছেড়ে দিল। কেমন লাগবে তোর? ঠিক সেরকমভাবে তোর জন্য ছেলেটিরও সেরকম লাগছে। তাদের মতো মানুষদের জন্য, সে হোক ছেলে অথবা মেয়ে, ভালোবাসার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। তোদের মতো মেয়ের জন্য কিছু ছেলে নেশাখোর হয়, তোদের মতো মেয়েদের জন্য ক্লাসের সেরা ছাত্রটি একসময় বখাটে হয়ে যায়। শুন, ভালোবাসা সেটা নয় যার জন্য কারো জীবন নষ্ট হয়। ভালোবাসা সেটা যার জন্য কারো জীবন অগোছালো জীবন গোছানো হয়। কথাগুলো বলে চলে আসলাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি আর পিছন ফিরে তাকালাম না। বাসায় ফিরতে আম্মা আমার মুখ দেখে বুঝে গেলেন কিছু একটা হয়েছে। আমাকে জিজ্ঞেস করলেন, আমি কোনো জবাব দিলাম না। বারান্দায় চলে গেলাম। খুব খালি খালি লাগছে। তাকিয়ে আছে অনামিকাদের বারান্দার দিকে, কিন্তু অনামিকা দেখা নেই। আমি তবুও অনামিকাকে দেখার আশায় তাকিয়ে আছি। অনামিকার দেখা নেই। আমি শুধু শুধু অপেক্ষা করে যাচ্ছি। হয়তো অনামিকা আমায় ভুলে নতুন করে স্বপ্ন দেখে। হয়তো আজ অনামিকা অন্য কারো মুখের হাসির কারণ। হয়তো আজ অনামিকা নতুন করে স্বপ্ন দেখে অন্য কাউকে নিয়ে। উচিত শিক্ষা হয়েছে আমার। আজ আমার ভুলের জন্যই আমাকে কাঁদতে হয়। সত্যি একা হয়ে গেলাম আমি খারাপ, ভীষণ রকম খারাপ। কারো ভালোবাসার ভাগ্য হয়তো বা আমার নেই। রাত্রিবেলা ব্যালকনিতে সিগারেট টানছি আর ভাবছি, কতই না সুন্দর দিন ছিল যখন অনামিকা আমার জীবনে ছিল। আমাকে কত শাসন করত, কত কেয়ার করত। আমাকে দেখার জন্য পাগল হয়ে শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকা অনামিকার হয়তো আজ ঘড়ি দেখতেই ভুলে গিয়েছে। আজ আকাশে হালকা মেঘ, জ্যোৎস্না আছে, তবে মেঘের সাথে লুকোচুরি খেলছে। নেই কোনো তারার মেলা। আমি দূর থেকে তাকিয়ে দেখছি মেঘ আর জ্যোৎস্নার লুকোচুরি খেলা, আর ভাবছি জ্যোৎস্নাও একা নয়, তার সাথে লুকোচুরি খেলার জন্য রয়েছে মেঘ। আজ কত আনন্দ করছে জ্যোৎস্না ও মেঘ। একদিন দেখা ছিল না জ্যোৎস্নার, দেখা ছিল না মেঘেরও। আজ কতদিন পর ওদের দেখা, তাই হয়তো অনেক মজা করছে ওরা। আজ যদি অনামিকা আমার জীবনে আবার ফিরে আসতো, তাহলে হয়তো এরকম আনন্দ আমার জীবনেও আসতো। আফসোস, ভাগ্য আমার সহায় নয়। তাকিয়ে আছি আকাশের দিকে, মাঝে মাঝে তাকাচ্ছে অনামিকাদের ব্যালকনির দিকে। ব্যালকনিটায় রয়েছে হাজারো স্মৃতি। একজন মানুষকে যতটা ভুলে থাকা সম্ভব, স্মৃতিগুলো সেভাবে ভুলে থাকা সম্ভব নয়। যদি স্মৃতিগুলো ভুলে থাকা যেত, তাহলে হয়তো জীবনে কষ্ট নামক শব্দটি থাকতো না। আমিও স্মৃতিগুলোকে ভুলতে পারছি না। বারবার অনামিকার মায়াবী মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে। মিস করছি খুব অনামিকার হাসি। আজ ইচ্ছে করছে খুব অনামিকাকে জড়িয়ে ধরে বলতে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি সত্যি তোমায় ভালোবাসি, কিচ্ছু চাই না আমার, শুধু তোমাকে চাই। ইচ্ছে করছে খুব অনামিকার হাতে হাত রেখে হাঁটতে। মিস করছি অনেক বেশি অনামিকার সাথে পাশাপাশি বসে জ্যোৎস্না দেখার সময়গুলো। আমার হাতগুলো আস্তে আস্তে ঘুমহীন হয়ে যাচ্ছে। অপেক্ষা করতাম অনামিকার একটা ফোনের জন্য, অপেক্ষা করতাম অনামিকার ওই মায়াবী মুখটা একটিবার দেখার জন্য। সেদিন বিকেলবেলা ব্যালকনিতে বসে চা খাচ্ছি। ব্যস্ত শহরে সবাই তখন নিজের কাজে ব্যস্ত। আমাকেও আমার কষ্টগুলোকে দেখার মতো কেউ নেই। চা শেষ করে সিগারেট জ্বালাতে অনামিকাদের ব্যালকনিতে একটা পরিচিত মুখ দেখতে পেলাম। হ্যাঁ, অনামিকা ওদের ব্যালকনিতে এসেছে। আসি বসা থেকে উঠে দাঁড়ালাম। অনামিকা ভুল করে আমার দিকে তাকালো না। আমি ডাকছি অনামিকাকে, অথচ অনামিকা না শোনার ভান করে চলে যাচ্ছে। আমি মাপ চাইতেছি, তবুও কোনো কথাও
শুনল না আমার, চলে যেতে লাগলো অনামিকা। আমি আমার হাতে সিগারেটের আগুন আমার হাতে চেপে ধরলাম, নিজেকে আরো বেশি পোড়ানোর জন্য। চিৎকার করছি এক প্রকার, তবুও আমার দিকে তাকাচ্ছে না অনামিকা। আমার হাত তখনও পুড়েই চলেছে। মনের অজান্তেই চোখ দিয়ে জল এসে ঘাল বেয়ে বেয়ে পড়তে লাগলো। আমার হাত পুড়ে ঠোসা পড়ে গিয়েছে। কিছুদিন পর নির্ঘুম রাত কাটানোর জন্য হয়তো অসুস্থ হয়ে পড়ি। প্রায় 1 মাস বিছানায় থাকতে হয়েছে আমাকে। আম্মু আমার কষ্ট সইতে না পেরে আমাকে বললেন ওনার ভুল হয়েছে, উনি অনামিকাকে ঘরের বউ করতে চায়। আমি না করে দিলাম। অনামিকা আমাকে চায় না, সেখানে জোর করে কি হবে আর। মাকে বলে দিলাম যা হবার হয়ে গিয়েছে, নতুন করে জীবন শুরু করব, নিজেকে গুছিয়ে নিব। আম্মু কান্না কণ্ঠে বললেন ঠিক আছে। কিছুদিন পর বন্ধু মামুন আসলো, আমার কাছে ক্ষমা চাইলো। আমি আর বলবো না যা হবার গিয়েছে। আমি হাসি মুখে বলে দিলাম কোনো ব্যাপার না বন্ধু। হাসি মুখে মেনে নিলাম সব। বুকের ভেতরটা তখনও জ্বলছে, তবুও নতুন করে জীবন শুরু করলাম বুকের ভেতর কষ্টটা চেপে রেখে। 4 বছর পরের ঘটনা, তখন আমিও নিজেকে গুছিয়ে নিয়েছি। সেদিনের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাইনি, শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাই করেছি। বর্তমানে আমার পড়াশোনা শেষ, একটা চাকরিও করছি। বর্তমানে আমি একজন ব্যাংকার, বিয়ে করিনি এখনো। অনামিকার সাথে সেদিনের পর ভার্সিটি ছাড়া কোথাও দেখাও কথা হয়নি। নিজেকে এতটাই ব্যস্ত রেখেছি যে সেদিনের পর আর রাত্রিবেলা ব্যালকনিতে যাওয়া হয়নি। বারান্দায়ও কখনো অনামিকার মায়াবী মুখখানা দেখার জন্য যাওয়া হয়নি। আজ আমাদের অফিসে নতুন একটা মেয়ে অফিসার এসেছে। সবাই বলছে মেয়েটি অনেক মেধাবী, অনেক ভালো রেজাল্ট তার। আমি তাকে দেখে অনেক বেশি অবাক হলাম। কি মায়াবী মুখ, কি মায়াবী হাসি। হ্যাঁ, অনামিকাকে দেখছি আমি। অনামিকা আমার দিকে তাকিয়ে আছে। অফিসের সবাই বলাবলি করছে আমরা একে অপরকে চিনতাম নাকি। আমিও অনামিকা কোনো জবাব দিলাম না কোনো কথার। কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি। সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরছি, তখন অনামিকার সাথে দেখা হলো। আমায় ডাকলো অনামিকা, কেমন আছো? যেমনটা থাকার কথা আপনি। আমিও। আমি সত্যি দুঃখিত। কেন? সেদিন তোমার ডাকে তোমার কাছে না আসার জন্য। কোনো ব্যাপার না। আচ্ছা বিয়ে করেছো? করলে তো শুনতেন, আপনাদের পাশের বাসায় তো আমাদের বাসা। নতুন কেউ আছে জীবনে? না, মেয়ে মানুষকে বিশ্বাস করি না। আমাকেও না? জানি না। অনামিকা আমার হাত ধরলো এবং বলল আজও তোমাকেই ভালোবাসি। এই কালো মেয়েটির সাথে সারা জীবন থাকা যায় না? আমি অনামিকার দিকে তাকিয়ে আছি, শুধু 2 চোখ দিয়ে অশ্রু জড়ার অবস্থা। হ্যাঁ, কান্না শুধু দুঃখের নয়, কিছু কান্না সুখেরও হয়। আমি অনামিকার হাত ধরে বললাম হ্যাঁ, আমি পারবো এই কালো মেয়েটির হাত ধরে সারা জীবন থাকতে। এই মানুষটির মধ্যে আমার জন্য যতটা ভালোবাসা দেখেছি তা অন্য কারোর মধ্যে কখনো দেখতে পাইনি। অনামিকা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি আস্তে করে অনামিকার কপালে একটা কিস করলাম। রাতের ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, হয়তো তাহসিন আমার অনামিকার প্রেম কাহিনীর দিকে অন্য কারো খেয়াল নেই। রাতের রাস্তায় আমি আর অনামিকা হাতে হাত রেখে হাঁটছি। ঠান্ডা বাতাসে সে গায়ে লাগছে, ভীষণ ভালো লাগছে। হালকা আলোতে অনামিকাকে মন্দ লাগছে না। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম আমি ও অনামিকা। বাসায় পৌঁছে মা আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন আজ আমার ভাবজান রে খুশি খুশি লাগছে। আমি আম্মুকে অনামিকার ব্যাপারে বললাম। আমার জবাবে আমি আরও বেশি অবাক হলাম। আম্মু নাকি অনামিকাদের বাসায় যেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন এবং অনামিকাকে বুঝিয়ে বলে এসেছেন যে আমি আজও অনামিকার জন্য কষ্ট পাই। আমি আম্মুর কথা শুনে কতটা খুশি হয়েছি তা বাসায় প্রকাশ করার মতো নয়। আর বেশি অপেক্ষা করলাম না, পারিবারিকভাবে বিয়ে করলাম আমিও অনামিকা। হ্যাঁ, কালো মেয়েটিকে বিয়ে করে আমি যতটা সুখে আছি তা হয়তো কম মানুষ পায়। একজন নেককার স্ত্রী পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, অনামিকা কালো, তবে ওর চেহারার দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনামিকার চোখের দিকে তাকালে আমি পৃথিবীর সেরা সুখ পাই। বিয়ের পর অনামিকাকে আমার আরও বেশি ভালো লাগে, কারণ আমাকে অনেক পাল্টে ফেলছে অনামিকা। আজ আমি সিগারেট খাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাকে গভীর রাতে ডেকে তাহাজ্জুদের নামাজ পড়ায়।
আমার স্ত্রী অনামিকা। চাকুরিটা ছেড়ে দিয়েছি অনামিকা। বাসার সব কাজ অনামিকা করে। আমার আম্মুর সাথে অনামিকার মা মেয়ের সম্পর্ক। দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসে। সব মিলে একটি সুখের সংসার করছি আমরা। মা হতে চলেছে অনামিকা, আর আমি বাবা। ইনশাল্লাহ সন্তানকে আলেম আলেমা বানাবো। একজন নেককার স্ত্রী পারে পুরো পরিবারকে নেককার করে তুলতে। হোক না সে কালো, মনটা যে ভীষণ ভালো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।